বডিতে যে স্মল ভেসেলসগুলো আছে সেগুলো ডাইলেট হয়ে লাল লাল ছোট ছোট হয়ে থাকে, সেগুলোকে টেলেনজেকটিসিয়া বলে। কলোনি ফর্মিং ইউনিট মেগা ক্যারিওসাইট সেটা থেকে মেগা ক্যারিওসাইট মানে আলটিমেটলি প্লাটিলেট ফর্ম হয়। হিমোগ্লোবিনের সাথে যত 2,3 বিপিজি বাইন্ড করবে, হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেনের সাথে কম বাইন্ড করবে, অক্সিজেনের সাথে এফিনিটি কম হবে। ক্লিনিক্যাল এক্সামিনেশন ইন ব্লাড ডিজিজ, অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টারের জন্যই যে এই প্রথম পেজটা ইম্পর্টেন্ট বলতে এটা আমরা ভিতরে আরও বেশি এক্সপ্লেনেশন করে আরও বেশি জানবো, বাট এখানে কিছু ছোট ছোট জিনিস আছে যে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার বা কোনো ক্যান্সারে বা কোনো অ্যানিমিয়া, কিছু ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল এক্সামিনেশন এখানে দেওয়া আছে। যেমন গ্লসাইটিস এবং অ্যাঙ্গুলোস্টোমাটাইটিস। এই যে গ্লসাইটিস মানে হচ্ছে একদম গ্লসের মতো টাংটা একেবারে গ্লসি হয়ে যায় একেবারে। আর এখানে হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, এই যে এই অ্যাঙ্গেলে যেটা এখানে হচ্ছে স্টোমাটাইটিস হয়। সো এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে হয়। যেমন গাম হাইপারট্রফি, এটা হচ্ছে এমএলএ হয়, মানে অ্যাকুইড মাইলয়েড লিউকেমিয়াতে হয়। এ বাদেও গাম হাইপারট্রফি কিন্তু আমাদের আরও কিছু জিনিসেও হয়, যেমন হচ্ছে কিছু ড্রাগে হয়, লাইক হচ্ছে সাইক্লোফসফামাইডে গাম হাইপারট্রফি হতে পারে। তারপর হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, নিফেডিপিন, অ্যামলোডিপিন, এগুলোতেও গাম হাইপারট্রফি হতে পারে, এবং ফেনাইটোইনেও গাম হাইপারট্রফি হতে পারে। ঠিক আছে, সো এএমএল মানে হচ্ছে লিউকোমিয়া, এএমএল বাদেও আমাদের কিছু ড্রাগেও গাম হাইপারট্রফি করতে পারে, এটা লিখে নিতে পারেন। তারপর হচ্ছে এটা হচ্ছে হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেকটিসিয়া, এটা একটা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। ওকে, অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, এবং এটা আমরা ভিতরে এক্সপ্লেন করে আরও ভালো ডিটেলসে পড়বো। সো এটা এখানে থেকে ডিটেলসে জানার দরকার নাই, শুধু জানেন যে হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেকটিসিয়া এগুলো হচ্ছে টেলেনজেকটিসিয়া মানে হচ্ছে ডাইলেটেশন অফ দ্য স্মল ভেসেলস। ঠিক আছে, স্মল ভেসেলস, আমাদের বডিতে যে স্মল ভেসেলসগুলো আছে সেগুলো ডাইলেট হয়ে লাল লাল ছোট ছোট হয়ে থাকে, সেগুলোকে টেলেনজেকটিসিয়া বলে। এটা আমরা ডিটেলসে পরে জানবো। এইখানে যেমন আমাদের কোলোনাইকিয়া যেমন দেখেন, এখানে হচ্ছে স্পুন শেপ একটা এরকম একটা কনকেভ একটা স্পুন শেপের একটা নেইল হয়ে যায়। সো এটা হচ্ছে কোলোনাইকিয়া, যেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে থাকে। তারপরে এই দিক থেকে আপনারা জানবেন যে থ্রোম্বোসাইটোপেনিয়াতে পারপুরা অথবা পেটিজি, যেরকম ছোট ছোট লাল লাল যে দাগগুলো থাকে এগুলোকে পারপুরা অথবা পেটিজি বলা হয়। যেমন থ্রোম্বোসাইটোপেনিয়া মানে কি, প্লাটিলেট আমাদের বডিতে যখন অনেক কমে যাবে। সো প্লাটিলেট নর্মালি আমাদের বডিতে কত পরিমাণ থাকে, 1.5 লাখ থেকে 4 লাখ আমরা নর্মালি জানি। সো 1.5 লাখে যখন অনেক বেশি কমে যায়, 1.5 লাখের কমে যায় 50,000-এর কমে যায়, তখন 50,000-এর নিচে চলে যায়, তখন নর্মালি 1.5 লাখের নিচে গেলে যে সবসময় পারপুরা পেটিজি হয় তা না, নর্মালি হচ্ছে 50,000, 40,000 এর নিচে আসলে অনেক সময় পারপুরা পেটিজি হতে পারে। এবং হচ্ছে আমরা তখন এটাকে থ্রোম্বোসাইটোপেনিয়া বলে, এখানে পারপুরা অথবা পেটিজি পেতে পারি। এটা হচ্ছে সোলেন জয়েন্ট ইন দ্য হেমোফাইলিয়া একটা এক্স-লিঙ্ক রেসেসিভ ডিসঅর্ডার, যেটা আমরা আরও ডিটেলসে আমরা এটার ভিতরে থেকে জানবো। এটা হচ্ছে হেমোফাইলিয়াতে জয়েন্ট সোয়েলিং হয়। ঠিক আছে, এটা একটু জেনে রাখেন, এটা একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন হেমোফাইলিয়া। আর এটা হচ্ছে গ্যাংগ্রিনাস টো, যেটা হচ্ছে টোটা গ্যাংগ্রিন হয়ে যায় কারণ থ্রোম্বোসাইটোসিস মানে হচ্ছে প্লাটিলেটের পরিমাণ অনেক বেশি যখন জমে যায়, প্লাটিলেট কী করে, ক্লটিংয়ে হেল্প করে, প্লাটিলেট অ্যাগ্রিগেট হয়ে ক্লট করে, রাইট। সো ক্লট যখন মানে প্লাটিলেট যখন বডিতে অনেক বেশি বেড়ে যাবে, বডিতে ক্লটিংয়ের প্রবণতাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। সো এই ক্লটিংয়ের প্রবণতা বেড়ে যাওয়ার জন্য থ্রোম্বোসাইটোসিসে গ্যাংগ্রিনাস টো হয়। সো এই কয়েকটি ইম্পর্টেন্ট ছোটো ছোটো এই ক্লিনিক্যাল এক্সামিনেশন মানে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডারে আমরা কী কী ক্লিনিক্যাল এক্সামিনেশন পেতে পারি, এখানে কয়েকটা দেওয়া আছে, আমরা ডিটেলসে সব কিছুই জানবো। দেন আমাদের এই পেজটা পরের পেজ থেকে যেটা ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের জানার মতো এটা আমরা কিন্তু এমনি জানি, এটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের জন্য, এটা আমাদের মানে পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা যখন মানে কোনো ক্লিনিক্যাল এক্সামিনেশন ওয়ার্ডে করতে যাব তখন আমরা অ্যাকচুয়ালি জানি যে লিম্ফ নোডস এক্সামিনেশন করতে দেয়। লিম্ফ নোডস হচ্ছে কী লিম্ফ নোডস আছে, পি অরিকুলার মানে হচ্ছে কানের সামনে, তারপর হচ্ছে প্যারোটিড, তারপর হচ্ছে সাবম্যান্ডিবুলার, সাবমেন্টাল, এই যে এখানে, দেন হচ্ছে অ্যান্টিও সার্ভাইকাল, পোস্টিও সার্ভাইকাল, সুপ্রা ক্লাভিকুলার। ঠিক আছে, সো এগুলো হচ্ছে লিম্ফ নোডস। এবং লিম্ফ নোডস যখন আমরা এক্সামিনেশন করব বা যখন আমরা বর্ণনা দিব, এটা আমাদের পরীক্ষার জন্য একেবারেই লাগবে না, এটা শুধু ক্লিনিক্যাল এক্সামিনেশনের জন্য। তখন আমাদের সাইজ বলতে হয়, ক্যারেক্টার বলতে হয়, হার্ড হয়, সফট হয়, রাবারি হয়। নর্মালি হচ্ছে হার্ড হয় নর্মালি কোনো ক্যান্সারে নর্মালি হার্ড লিম্ফ নোড পাওয়া যায়, এবং হচ্ছে রাবারি লিম্ফ নোড টিউবারকুলোসিসে পাওয়া যায়,
এবং মোবাইল নিউক্লোটো নর্মালি টিউবারকুলোসিসে পাওয়া যায় এবং অন্যান্য কোনো জায়গা থেকে হচ্ছে নোটটা ড্রেন করছে নাকি সেটা দেখতে হয় এবং আদার জেনারেল এক্সামিনেশন জয়েন্ট র্যাশ ফিঙ্গার ক্লাবিং এগুলো দেখতে হয়, আদার সাপোর্টিং এক্সামিনেশন করতে হয় যে কোন ডিজিজটা হয়েছে সেটা বোঝার জন্য। সো এটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে এখানে যে অ্যানিমিয়া আছে, অ্যানিমিয়ার যে নন স্পেসিফিক সিমটমস এবং নন স্পেসিফিক সাইন্স, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের এরকম আসে, এটা এমসিকিউতে অনেক বেশি আসে, যেমন এমসিকিউ একটু দাগায় রাখেন যে এটা এমসিকিউতে অনেক বেশি আসে, যেমন টায়ার্ডনেস, লাইট হেডেডনেস, ব্রেথলেসনেস, ডেভেলপমেন্ট অফ দ্য ইস্কেমিক সিমটম, মানে হচ্ছে কারো যদি আগে থেকে এনজাইনা বা এমআই আগে কারো হয়ে থাকে, যদি কারো অ্যানিমিয়া হয় সেটা আরও বাজে হয়, মানে সেটা এক্সাজারেট করে সেই সিমটমসগুলো। সো এইগুলো কিন্তু একদম নন স্পেসিফিক সিমটমস, যে কোনো ডিজিজেই আমাদের অ্যানিমিয়া বাদেও যে কোনো ডিজিজেই আমাদের এরকম টায়ার্ডনেস থাকতে পারে, লাইট হেডেডনেস থাকতে পারে, ব্রেথলেসনেস থাকতে পারে। সো তখন কিন্তু বোঝা যায় না এটা কি আদৌ অ্যানিমিয়ার কোনো সিমটমস নাকি না। সো এটা এমসিকিউ থেকে আসে এবং নন স্পেসিফিক সাইনের মধ্যে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রেজ জেবিপি একটা ইম্পর্টেন্ট সাইন্স, তারপর হচ্ছে ফ্লো মারমার, তারপর হচ্ছে অ্যাঙ্কেল ইডিমা এবং হচ্ছে পোস্চুরাল হাইপোটেনশন। এগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউর নন স্পেসিফিক সাইন এবং সিমটমস। এমসিকিউর জন্য অ্যানিমিয়ার সাইন সিমটমস, নন স্পেসিফিক সাইন সিমটমস আর ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা যেটা জানবো যে ব্লিডিং, যেটা যে মিউকোজাল, আমাদের যে ব্লিডিং যদি কারো হয় সেক্ষেত্রে আমরা কি এক্সামিনেশন করবো। ব্লিডিং আমাদের দুইটা প্যাটার্নে ব্লিডিং হতে পারে, যে মিউকোজাল ব্লিডিং, মিউকোজাতে ভিতরে ব্লিডিং হতে পারে, অথবা কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সির জন্য ব্লিডিং হতে পারে। বোন ম্যারো ফেলার অথবা অ্যাসপিরিন অথবা ভন উইলব্রান্ড ফ্যাক্টর যদি কমে যায় সেক্ষেত্রে হচ্ছে স্কিনে পেটিজি হবে, গাম এবং মিউকাস মেমব্রেন ব্লিডিং হবে, ফান্ডাল হিমোরেজ হবে, পোস্ট সার্জিক্যাল ব্লিডিং হবে। আর কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সির ক্ষেত্রে হিমোফাইলিয়া অথবা ওয়ারফারিন অ্যান্টিকোয়াগুলেন্টস, ব্লিডিং ইনটু জয়েন্টস, হেমাটোসিস, এগুলো রিডিং পড়বেন, ঠিক আছে। এটা ওকে। দেন আমাদের এই পেজ, আমরা 3 নম্বর পেজে আসি, খুবই ইম্পর্টেন্ট হেমাটোপয়েসিস, যেটা সেটা হচ্ছে হেমাটোপয়েসিস মেনলি হচ্ছে ব্লাড সেল ফর্মেশনের যে প্রসেসটা, সেই অ্যাক্টিভ প্রসেসটাকেই হচ্ছে হেমাটোপয়েসিস বলা হয়, ঠিক আছে। সো হেমাটোপয়েসিস মানে হচ্ছে ব্লাড সেলস, আমরা কি জানি যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, ওকে। সো এগুলো হচ্ছে ব্লাড সেল। এখন আমাদের ডিউরিং ডেভেলপমেন্টের সময় হেমাটোপয়েসিস আমাদের ইয়ক স্যাকে হয়, লিভারে হয় এবং হচ্ছে স্প্লিনে হয়, এবং সাবসিকুয়েন্টলি হচ্ছে আস্তে আস্তে যখন মানুষ বড় হয় তখন হচ্ছে রেড বোন মেরুতে হয় ইন দ্য মেডুলারি ক্যাভিটি অফ অল বোনস, বাট এটা হচ্ছে ডেভেলপমেন্টের সময়, ঠিক আছে। এটা ডেভেলপমেন্টের সময়, ডিউরিং ডেভেলপমেন্ট হচ্ছে হেমাটোপয়েসিস মেনলি ইয়ক স্যাক, লিভার এবং স্প্লিনে হয়। এটা এমসিকিউতে 1000বার আসছে, এবং হচ্ছে সাবসিকুয়েন্টলি এটা রেড বোন মেরুতে হয় মেডুলারি ক্যাভিটিতে। দেন হচ্ছে চাইল্ডহুডে যেটা, সেটা হচ্ছে রেড বোন মেরু, যেটা এটা হচ্ছে ডেভেলপমেন্ট, মানে হচ্ছে যখন একজন মানুষের বাচ্চা যখন গর্ভে থাকে, বাচ্চা যখন হয় না, বাচ্চার যখন জেস্টেশনাল পিরিয়ডের সময় মেনলি হচ্ছে এই হেমাটোপয়েসিসটা মেনলি ইয়ক স্যাক, লিভার এবং হচ্ছে স্প্লিনে হয়। বাট হচ্ছে যখন এই চাইল্ডহুড, যখন বাচ্চা বড় হয়ে যায় আস্তে আস্তে, তখন রেড বোন ম্যারো প্রোগ্রেসিভলি রিপ্লেস হয় ফ্যাট দ্বারা, সেটাকে ইয়েলো বোন ম্যারো বলে। আর অ্যাডাল্টসে নর্মাল হচ্ছে এই হেমাটোপয়েসিস মানে ব্লাড সেলস প্রোডাকশনের যে প্রসেসটা সেটা কোথায় হয়, সেটা হচ্ছে ভার্টিব্রাতে থাকে। মেনলি মনে রাখবেন যে মাঝখানের বোনগুলা, ঠিক আছে। আমাদের বডির মাঝখানের বোন কি ভার্টিব্রা, অবভিয়াসলি। দেন হচ্ছে পেলভিস, সেটাও মাঝখানের বোন। তারপর স্টার্নাম, সেটাও কিন্তু মাঝখানের বোন। তারপরে আমরা আসবো সাইডে। তারপরে আপনারা এইভাবে মনে রাখতে পারেন, ভার্টিব্রা মনে রাখতে পারেন, পেলভিস, তিনটাই মিডল লাইনের বোন, রাইট। অ্যান্ড দেন হচ্ছে স্টার্নাম, এটাও মিডল লাইনের বোন। তারপর স্কাল মনে রাখতে পারেন, এটাও মিডল লাইনে। দেন আমরা সাইডে গেলাম, যেমন হচ্ছে এটা আমরা রিপস হচ্ছে সাইডে। দেন হচ্ছে ক্লাবিকলসও কিন্তু দুই পাশে সাইডে। সো বাইল্যাটারাল থাকে রিবস, বাইল্যাটারাল থাকে ক্লাবিকল। আপার হিউমেরাস সেটাও কিন্তু বাইল্যাটারাল থাকে, এবং প্রক্সিমাল ফিমোরাল সেটাও বাইল্যাটারাল থাকে। সো প্রথমে মিডল যে বোনসগুলো সেগুলো মনে রাখবেন, তারপর হচ্ছে বাইল্যাটারাল যে বোনস সেগুলোতে হচ্ছে মেনলি হেমাটোপয়েসিস রেস্ট্রিক্টেড থাকে। সো এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট। এটা 5 স্টার একটা প্যারা। এটা থেকে মোস্টলি এমসিকিউ, মানে হরহামেশা এমসিকিউ এখান থেকে আসে। সো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে স্টেম সেল মানে হচ্ছে ব্লাড সেলগুলো একটা স্টেম সেল থেকে হচ্ছে প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে হচ্ছে প্রডিউস হয়, ঠিক আছে। স্টেম সেল হচ্ছে আমাদের বডিতে কত পার্সেন্ট থাকে, বডিতে 0.01%। এটা কিন্তু ইয়াতে আসছিল একবার, এসবিএতে আসছিল, ঠিক আছে। কত পার্সেন্ট
স্টেম সেল আমাদের বডিতে থাকে সেটা হচ্ছে 0.01%। ওকে, অ্যান্ড দেন হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট গ্রানুলোসাইট মোনোসাইট হচ্ছে প্রোজেনিটর সেল, মানে এখান থেকে প্রডিউস করে গ্রানুলোসাইট এবং মোনোসাইটিক লাইন। ঠিক আছে, গ্রানুলোসাইট এবং মোনোসাইটিক লাইন সেটা হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট গ্রানুলোসাইট মোনোসাইট থেকে আসে, এবং হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট ইরাথ্রয়েড সেল থেকে, এবং কলোনি ফর্মিং ইউনিট মেগাক্যারিওসাইট প্রডিউস মেগাক্যারিওসাইট অ্যান্ড আলটিমেটলি প্লাটিলেট। সো মেনলি হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট গ্রানুলোসাইট মোনোসাইট থেকে ডাব্লিউবিসি ইভেনচুয়ালি ডাব্লিউবিসি প্রডিউস হয়, অ্যান্ড হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট ইরাথ্রয়েড সেল সেটা থেকে আলটিমেটলি আরবিসি প্রডিউস হয়, আর হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট মেগাক্যারিওসাইট সেটা থেকে মেগাক্যারিওসাইট মানে আলটিমেটলি প্লাটিলেট ফর্ম হয়। সো এইটাই বোঝানো, এই তিনটা লাইন এখানে এইটাই বলা হয়েছে, আর কিছু না। গ্রোথ ফ্যাক্টর যেটা হচ্ছে বোন ম্যারোতে স্ট্রোমাল সেল এবং হচ্ছে কন্ট্রোল দ্য সার্ভাইভাল প্রলিফারেশন ডিফারেন্সিয়াল অ্যান্ড ফাংশন অফ দ্য স্টেম সেল। কিছু গ্রোথ ফ্যাক্টর আছে যেগুলো স্টেম সেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং গ্রোথ ফ্যাক্টরগুলোর নাম হচ্ছে, এটা এমসিকিউতে আসে, কি গ্রোথ ফ্যাক্টর লাগে, ইন্টারলিউকিন 3, দেন হচ্ছে স্টেম সেল ফ্যাক্টর, গ্রানুলোসাইট, ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, ইরাথ্রো, দেন হচ্ছে ভেরিয়াস ডিফারেন্সিয়েশন আদার হচ্ছে ইরাথ্রোপয়েটিন, গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, জিসিএসএফ অ্যান্ড থ্রোম্বোপয়েটিন, অল লিনিয়ার স্পেসিফিক। সো এক এক লাইনে বলতে এই যে কলোনি ফর্মিং ইউনিট গ্রানুলোসাইট মানে এই ডাব্লিউবিসি প্রোডাকশনের লাইনে এক এক রকম গ্রোথ ফ্যাক্টর লাগে, আবার আরবিসি প্রোডাকশনের লাইনে এক এক রকম গ্রোথ ফ্যাক্টর লাগে, আবার প্লাটিলেট প্রোডাকশনের লাইনে এক এক রকম গ্রোথ ফ্যাক্টর লাগে। সবগুলোর জন্য সবগুলো লাগে না, ঠিক আছে, আমি পরের টেবিলে দেখাচ্ছি আপনাদের কোনটা কি লাগে। সো এখান থেকে এগুলা এমসিকিউতে কিন্তু আসে। এবং হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে বোন ম্যারো কিন্তু কন্টেন্ট স্টেম সেল দ্যাট ক্যান ডিফারেন্সিয়েট নন হেমাটোলজিক্যাল সেল, মানে আরবিসি ডাব্লিউবিসি এবং প্লাটিলেট বাদেও অন্য কিছু স্টেম সেলও বোন ম্যারো থেকে প্রডিউস হয়। কি প্রডিউস হয়? মেজেনকাইমাল স্টেম সেল যেটা হচ্ছে স্কেলেটাল মাসেল, কার্টিলেজ, কার্ডিয়াক মাসেল, ফ্যাট সেল তৈরি করে, ঠিক আছে, অ্যান্ড ডিফারেন্সিয়েট অ্যান্ড ওয়াইল আদার্স ডিফারেন্সিয়েট ইন্টু নার্ভস, লিভার অ্যান্ড ব্লাড সেল, এন্ডোথিলিয়াম। সো মেজেনকাইমাল স্টেম সেলও প্রডিউস হতে পারে বোন ম্যারো থেকে, ঠিক আছে, এবং এটা থেকে মেজেনকাইমাল স্টেম সেল থেকে কোন কোন জিনিস তৈরি হয় সেটা হচ্ছে স্কেলেটাল মাসেল, কার্টিলেজ, কার্ডিয়াক মাসেল, ফ্যাট সেল। সো এটা এমসিকিউতে আসতে পারে, এটা কখন আসছে নাকি আমার জানা নাই, মনে হয় আসে নাই, কিন্তু আসতে পারে। দেন আমরা রেড সেল সম্বন্ধে একটু জানবো, ঠিক আছে। রেড সেল সম্বন্ধে আমরা কি জানবো, যে রেড সেল আমরা বোন ম্যারোতে ফর্ম হয়, আমি বললাম যে কোন লাইন থেকে তৈরি হয়, মেনলি হচ্ছে কলোনি ফর্মিং, কোন স্টেম সেল থেকে তৈরি হয়, মেনলি হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট ইরাথ্রয়েড সেল, এই লাইনে হচ্ছে রেড সেল প্রডিউস হয়। এবং ফার্স্ট নন নিউক্লিয়েটেড রেড সেল হচ্ছে রেটিকুলোসাইট, ঠিক আছে, মেনলি রেড সেলে কোনো নিউক্লিয়াস থাকে না। সো ফার্স্ট নন নিউক্লিয়েটেড রেড সেল কোনটা, মেনলি হচ্ছে রেটিকুলোসাইট হচ্ছে ফার্স্ট নন নিউক্লিয়েটেড রেড সেল। এবং এটা কিন্তু এসবিএতে অনেকবার আসছে, সো একটু মনে রাখবেন যে ফার্স্ট নন নিউক্লিয়েটেড রেড সেল হচ্ছে রেটিকুলোসাইট হচ্ছে ফার্স্ট নন নিউক্লিয়েটেড রেড সেল, ঠিক আছে, এটা একটু ভালো করে দাগায় নেন, একটু মনে রাখতে হবে এটা, ঠিক আছে। এই ছবিটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা পরের পেজে চলে যাই। এটা হচ্ছে একটা লাইনে যে আমাদের মেনলি আমরা কি বললাম যে স্টেম সেল থেকেই মোস্টলি হচ্ছে ডাব্লিউবিসি, প্লাটিলেট এবং আরবিসি প্রডিউস হয়, রাইট। সো হচ্ছে প্লুরিপটেন্ট স্টেম সেল থেকে আমাদের দুইটা লাইনের প্রোজেনিটর সেল হয়, একটা হচ্ছে মাইলয়েড প্রোজেনিটর সেল, আর একটা হচ্ছে লিম্ফয়েড প্রোজেনিটর সেল। এখন লিম্ফয়েডটা আমরা একটু আগে বলি যে লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে মেনলি ইন্টারলিউকিন 3 মাধ্যমে প্রি বি স্টেম সেল তৈরি করে, এবং ইন্টারলিউকিন 4 এবং 7 এর মাধ্যমে বি সেল তৈরি করে। এটা কিন্তু লাগে যে বি সেল এবং টি সেলে কোন কোন গ্রোথ ফ্যাক্টরগুলো বা কোন ইন্টারলিউকিনস লাগে বি সেল তৈরি করতে, ইন্টারলিউকিন 4 এবং 7, 47 এটা লিখতে পারেন। আর হচ্ছে থেকে কি টি সেল তৈরি করতে কোন কোন ইন্টারলিউকিন লাগে, এটা হচ্ছে 247, ঠিক আছে, 247 বা 247 লিখতে পারেন, এখানে 47 লিখতে পারেন, এখানে 247 লিখতে পারেন। এটা একটা লাইন। আরেকটা হচ্ছে মাইলয়েড প্রোজেনিটর সেল থেকে মোস্টলি হচ্ছে রেড সেল মানে আরবিসি, প্লাটিলেট, ডাব্লিউবিসি ফর্ম করে। এখন মাইলয়েড প্রোজেনিটর সেল থেকে আমাদের হচ্ছে বার্স ফর্মিং ইউনিট ইরাথ্রয়েড হয় প্রথমে, তারপর ইরাথ্রোপয়েটিন, ইপো মানে হচ্ছে ইরাথ্রোপয়েটিন, এটা একটা গ্রোথ ফ্যাক্টর, এটার হেল্পে কলোনি ফর্মিং ইউনিট ইরাথ্রয়েড প্রডিউস করে, এবং যা থেকে আলটিমেটলি রেড সেল মানে আরবিসি তৈরি করে।
সো আরবিসির জন্য কোন গ্রোথ ফ্যাক্টর লাগে? ইরিথ্রোপয়েটিন একটা ইম্পর্টেন্ট গ্রোথ ফ্যাক্টর ফর আরবিসি প্রোডাকশন, ওকে। এবং এখানে আরও কিছু লাগে, যেমন হচ্ছে ইন্টারলিউকিন 3 এবং হচ্ছে গ্যানোলোসাইট মোনোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। আরেকটা জিনিস যেটা হচ্ছে প্লাটিলেট ফর্ম করার জন্য আমাদের কোন গ্রোথ ফ্যাক্টর লাগে? থ্রোম্বোপয়েটিন। থ্রোম্বোপয়েটিন হচ্ছে প্লাটিলেটের গ্রোথ ফ্যাক্টর, এবং আরও কিছু আছে ইন্টারলিউকিন 3, ইন্টারলিউকিন 6 এবং গ্যানোলোসাইট মোনোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, ওকে। অ্যান্ড দেন হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট, দেন হচ্ছে আমাদের এগুলো হচ্ছে সব ডাব্লিউবিসির ডিফারেন্সিয়াল কাউন্ট, ওকে। ডাব্লিউবিসির ভিতরে নিউট্রোফিল, লিম্ফোসাইট, ইউসিনোফিল, বেজোফিল, মোনোসাইট এগুলো আছে। সো এগুলো কিভাবে ফর্ম করে? ওই একই, যে আমাদের মাইলার প্রোজেনিটর সেল থেকে কিছু গ্রোথ ফ্যাক্টর লাইক ইন্টারলিউকিন 3 গ্রোথ, দেন হচ্ছে গ্যানোলোসাইট মোনোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, দেন এসসিএফ, দেন হচ্ছে ইন্টারলিউকিন 12 এর মাধ্যমে কলোনি ফর্মিং ইউনিট গ্যানোলোসাইট মোনোসাইট থেকে আমাদের নিউট্রোফিল, বেজোফিল, ইউসিনোফিল, মোনোসাইট হয়। এবং নিউট্রোফিলের জন্য আমাদের কোন গ্রোথ ফ্যাক্টরটা লাগে? কোনটা লাগে? যে হচ্ছে গ্যানোলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। বেজোফিলের জন্য লাগে ইন্টারলিউকিন 3 এবং হচ্ছে ইন্টারলিউকিন 3 এবং হচ্ছে এসসিএফ, ঠিক আছে। এসিএফ মানে হচ্ছে স্টেম সেল ফ্যাক্টর, এবং হচ্ছে আবার গ্যানোসাইট মোনোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর ইন্টারলিউকিন 5 হচ্ছে ইউসিনোফিলের জন্য লাগে, আর গ্যানোসাইট মোনোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর অ্যান্ড হচ্ছে এমসিএসএফ মানে কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, এমসিএসএফ মানে হচ্ছে ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, ঠিক আছে। এটা লাগে হচ্ছে মোনোসাইটের জন্য, কারণ ম্যাক্রোফেজ থেকেই কিন্তু মোনোসাইট প্রডিউস হয় এই জন্য। সো এগুলা একটু মনে রাখতে হবে। এগুলো যদি প্রশ্ন কঠিন হয় তখন আসে, আদারওয়াইজ কিন্তু আসে না। প্রশ্ন কঠিন না হলে এগুলো আসে না, প্রশ্ন যদি কঠিন হয় তাহলে আসে। এই এত ডিটেলসে, মানে এত একদম ডিপে প্রশ্ন যদি কঠিন না হয় আদারওয়াইজ আসে না। সো এটাই একটু মনে রাখবেন, যে মেইনলি মনে রাখবেন যে রেড সেলের জন্য আমাদের ইরিথ্রোপয়েটিন একটা ইম্পর্টেন্ট গ্রোথ ফ্যাক্টর, প্লাটিলেটের জন্য থ্রোম্বোপয়েটিন একটা ইম্পর্টেন্ট গ্রোথ ফ্যাক্টর। এখানে এইটাই খুব ইম্পর্টেন্ট। এবং হচ্ছে বি সেলের জন্য 47 মানে ইন্টারলিউকিন 47 লাগে, ইন্টারলিউকিন আর হচ্ছে টি সেলের জন্য 247, ইন্টারলিউকিন 247 লাগে টি সেলের জন্য। এই দুটো জিনিস হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, বাট প্রশ্ন যদি কঠিন হয় তাহলে এই গ্রোথ ফ্যাক্টরগুলো লাগে। আচ্ছা, এখানে হচ্ছে ম্যাচুরেশন পাথওয়ে অফ দ্য রেড সেল, গ্যানোলোসাইট এবং হচ্ছে প্লাটিলেট, ঠিক আছে। এখানে হচ্ছে মেনলি হচ্ছে আমাদের নিউট্রোফিল বা ডাব্লিউবিসি কিভাবে আসে? মেনলি হচ্ছে আমাদের মাইলোব্লাস্ট, মাইলোসাইট, দেন হচ্ছে মেটামাইলোসাইট, তারপরে নিউট্রোফিল আসে। আর হচ্ছে রেড সেলের জন্য নর্মোব্লাস্ট, আর্লি নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট, এগুলো সবগুলোর ভিতরে কিন্তু নিউক্লিয়াস আছে। বাট এটা রেটিকুলোসাইট সেটা হচ্ছে প্রথম নন নিউক্লিয়েটেড আরবিসি। আর হচ্ছে মেগা ক্যারিওব্লাস্ট থেকে মেগা ক্যারিওসাইট আসে এটা। সো এখান থেকে আরেকটা লাইন বলা হয়েছে, যে একটু মনে রাখেন এটা হচ্ছে যে যখনই হচ্ছে বডিতে সার্কুলেটিং রেটিকুলোসাইটের পরিমাণ বেড়ে যায় তখন হচ্ছে ইনক্রিজ হচ্ছে ইরিথ্রোপয়েসিস। রেটিকুলোসাইটের পরিমাণ যখন বেড়ে যায় তখন বডিতে আরবিসির পরিমাণও বেড়ে যাবে, ঠিক আছে। কারণ রেটিকুলোসাইট থেকে নর্মালি আরবিসি ফর্ম হয়, লাস্ট স্টেপ মানে আরবিসি ফর্মের আগের স্টেপ রেটিকুলোসাইট। সো রেটিকুলোসাইট যখন বাড়বে ইরিথ্রোসাইটোসিস মানে ইরিথ্রোপয়েসিস মানে হচ্ছে তত বেশি আরবিসি ফর্ম হবে, এটা একটু মনে রাখতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে নর্মাল রেড সেল আমাদের বডিতে ভেসেলসে হচ্ছে 120 দিন থাকে। 120 দিন মানে হচ্ছে 4 মাস হচ্ছে আমাদের নর্মাল রেড সেল সার্কুলেট করে। এবং রেড সেলের হচ্ছে কনকেভ একটা ডিস্কের মতো, এবং যেটায় কোনো নিউক্লিয়াস থাকে না, ওকে। যেটা ম্যাচিউর আরবিসি সেটা কোনো নিউক্লিয়াস থাকে না, বাট ইম্যাচিউর আরবিসি সেগুলোতে কিন্তু নিউক্লিয়াস থাকে। আর আরেকটা হচ্ছে এটা 8 মাইক্রোমিটার, এটা একবার এসবিএতে আসছিল, ঠিক আছে, একটু মনে রাখবেন। আর এটা হচ্ছে ফিল্ড উইথ হিমোগ্লোবিন, উই অল নো, অ্যান্ড যেটা হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেন ডেলিভার করে টিস্যুতে। এখান থেকে এই কয়টা লাইন একটু দাগায় নেবেন। এখানে খালি কয়েকটা জিনিস মনে রাখেন, যে কিছু রেড সেলের মেমব্রেনে কিছু ইম্পর্টেন্ট অ্যানকোরিং প্রোটিন থাকে, ঠিক আছে। অ্যানকোরিং প্রোটিন বলা হয় সেগুলোকে। সো এই প্রোটিনগুলো মেনলি নাম, এটা হচ্ছে অ্যানকাইরিন আর হচ্ছে বিটা স্প্রেক্টিং, ঠিক আছে। বিটা স্প্রেক্টিং এবং হচ্ছে আলফা স্প্রেক্টিং। বিটা স্প্রেক্টিং এবং হচ্ছে আলফা স্প্রেক্টিং ইনহেরিটেড অ্যাবনর্মালিটিস, এই প্রোটিনগুলা, এই অ্যানকোরিং প্রোটিনগুলা কারো যদি না থাকে সেক্ষেত্রে কিছু
ডিসঅর্ডার হতে পারে। সেক্ষেত্রে এই ইনহেরিটেড অ্যাবনর্মালিটি অফ এনি অফ দিস, এই আলফা স্পেকট্রিন অথবা বিটা স্পেকট্রিন অথবা অ্যানকাইনিন কোনোটাই যদি হয়, সেক্ষেত্রে মেমব্রেন লস হয়ে যায়। রেড সেলের মেমব্রেনটা মানে স্ট্রাকচারটা মানে যেটা নর্মাল স্ট্রাকচার সেটা থাকে না, এবং সেটা স্ট্রাকচারটা লস হয়ে যাওয়ার জন্য আমাদের নর্মালি যে স্প্লিন বা মানে অ্যাবনর্মালি শেপ একটা আরবিসি তৈরি করে, এবং সেটাকে স্ফেরোসাইটস বলা হয়। ঠিক আছে, সো স্ফেরোসাইটোসিস, হেরিডিটারি স্ফেরোসাইটোসিস যেটা একটা ডিসঅর্ডার আছে, সেক্ষেত্রে দেখা যায় যে অ্যানকোরিং প্রোটিনগুলো লস ইনহেরিটেডলি মানে তার লস থাকে। ঠিক আছে, এটা আমরা পরে আরও ডিটেলসে জানবো। এখান থেকে খালি এই দুইটা লাইন একটু কষ্ট করে মনে রাখতে পারলেই হবে যে অ্যানকোরিং প্রোটিনের নাম হচ্ছে অ্যানকাইনিন, বিটা স্পেকটিন, আলফা স্পেকটিন। ওকে, হিমোগ্লোবিন আমরা সবাই জানি যে হিমোগ্লোবিন আমাদের মেনলি হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্টের জন্য খুবই মানে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, এবং নর্মাল হিমোগ্লোবিন চারটা গ্লোবিন চেন থাকে, ঠিক আছে, এবং প্রত্যেকটা সারাউন্ডিং থাকে একটা আয়রন কন্টেইনিং প্রোফাইলিন পিগমেন্ট মলিকিউল টার্মড অ্যাজ হিম। অ্যান্ড গ্লোবিন চেইন, যেটা গ্লোবিন চেইন হ্যাজ এ কম্বিনেশন অফ দ্য টু আলফা এবং টু নন আলফা চেইন। হিমোগ্লোবিন এ সেটা বাচ্চাদের বেশি থাকে, সেক্ষেত্রে কি চেইন থাকে, টু আলফা চেইন সবারই থাকবে, আর দুটা থাকবে নন আলফা। সো হিমোগ্লোবিন এ মানে বাচ্চাদের যেটা বেশি থাকে, টু আলফা টু বিটা, এটা 90%। হিমোগ্লোবিন এ সেটা অ্যাডাল্টে বেশি থাকে। হিমোগ্লোবিন এফ বাচ্চাদের বেশি থাকে। হিমোগ্লোবিন এ ফর অ্যাডাল্ট, এ ফর ফিটাল। ঠিক আছে, সো অ্যাডাল্টের টু আলফা টু বিটা, এটা 90% অ্যাডাল্ট হিমোগ্লোবিনে থাকে। আর হিমোগ্লোবিন এফ সেটা টু আলফা টু গামা, এটা প্রিডমিনেন্ট ফিটাস থাকে, বাচ্চাদেরও থাকে। অ্যান্ড ইচ হিম মলিকুল কন্টেইনস আ ফেরাস আয়রন। ঠিক আছে, অ্যান্ড অক্সিজেন রিভার্সলি বাইন্ড করে। ওয়েন অক্সিজেন বাইন্ড করে, বিটা চেইন সুইং ক্লোজার টুগেদার অ্যান্ড দে মুভ অ্যাপার্ট অ্যাজ অক্সিজেন লস্ট। এটা এখানে এত কিছু আসলে মানে ডিটেলস মানে বেশি কমপ্লিকেটেডভাবে লেখা, এখানে তেমন কিছুই লাগবে না। আমাদের মেনলি এই জিনিসটা লাগবে যে ডিঅক্সিজেনেটেড স্টেট, যেটা 2,3 বিসফরেল মানে 2,3 BPG অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রেড সেল মেটাবলিজম অ্যান্ড বাইন্ডস টু দ্য হিমোগ্লোবিন। ঠিক আছে, 2,3 এটা একটা ডিঅক্সিজেনেটেড স্টেটে 2,3 BPG, সেটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে। হিমোগ্লোবিনের সাথে যত 2,3 BPG বাইন্ড করবে, হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেনের সাথে কম বাইন্ড করবে, অক্সিজেনের সাথে এফিনিটি কম হবে, তাই রাইট? অ্যান্ড তখন এই কমপ্লেক্স ইন্টারঅ্যাকশন সিগমার শেপ একটা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ তৈরি করে। সো এটা বলছে এই যে এই কার্ভটা, তো এখান থেকে এই কার্ভের ক্ষেত্রে যে এই কার্ভটা লেফটে যায় কোন কোন কন্ডিশনে, আর রাইটে যায় কোন কোন কন্ডিশনে, এটা খুবই ইম্পর্টেন্ট যে হিমোগ্লোবিন অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। ঠিক আছে, যেমন এটা লেফটে যখন রাইটে কখন যাবে, যখন ব্লাডে যখন 2,3 BPG বেড়ে যাবে এবং হাইড্রোজেন আয়ন বেড়ে যাবে। হাইড্রোজেন আয়ন বেড়ে যাবে মানে একটা অ্যাসিডিক কন্ডিশন। হাইড্রোজেন আয়ন বাড়া মানে কিন্তু পিএইচটা কমা, যখন অ্যাসিডিক কন্ডিশন হবে, এবং যখন কার্বন ডাইঅক্সাইড বডিতে বেড়ে যাবে এবং টেম্পারেচার বেড়ে যাবে, এই সব কন্ডিশনে এই যে কার্ভটা সেটা রাইট সাইডে চলে যাবে। ঠিক আছে, নর্মাল এটা আর্টিরিয়াল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং নর্মাল ভেনাস পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। সো নর্মালি এই কার্ভটা সিগমার শেপেই হয়, বাট যখনই 2,3 BPG বা অ্যাসিডিক কন্ডিশন, টেম্পারেচার যখন বেড়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যাবে বডিতে, মানে অ্যাসিডিক কন্ডিশনে, তখন আমাদের বডিতে এই কার্ভটা মানে এটা একটা কার্ভ অ্যাকচুয়ালি, এটা তো বডিতে না, মানে এটা আমরা নিজেরা থিওরিটিক্যাল আর কি, তখন এই কার্ভটা রাইট সাইডে চলে যায়। ঠিক আছে, কারণ 2,3 BPG বা হাইড্রোজেন অ্যাসিডিক কন্ডিশন, এগুলো অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের যে অ্যাফিনিটি সেটা কমায় দেয়, এই জন্য রাইট সাইডে চলে যায়। আর এটা যখন এগুলো কমে যায়, অপোজিট এই কন্ডিশনগুলোই যখন কমে যাবে, সব কিছু কমা, বাট এখানে যেহেতু হাইড্রোজেন আয়ন কম, মানে পিএইচ বেশি, এটা মাথায় রাখবেন। মানে এখানে অ্যালকালাইন কন্ডিশনে আমাদের এই কার্ভটা লেফট সাইডে শিফট করবে। ঠিক আছে, সো এইটুকু জানলেই হবে। এই কন্ডিশনগুলো একটু ডিটেলস এখানে কিছুই আসে না, এখানে খালি যে আসে যে শিফট হয় রাইটে কোন কোন কন্ডিশনে, লেফটে কোন কোন কন্ডিশনে। অনেক সময় এমসিকিউতে যে ডেটা দিয়ে দেয়, ধরেন হাইড্রোজেন আয়ন এখানে বেশি, মানে এটা অ্যাসিডিক কন্ডিশন, মানে তার পিএইচটা কম, এটা হাইড্রোজেন আয়ন না দিয়ে পিএইচ কম এই অপশনটা দিয়ে দেয়, তখন সবার মানে মাথা ঘুরে যায়, না এটা কি